This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকেই শুরু করছি। ঠিক ধরেছেন, বাংলাদেশ। দেখুন, যমুনা পাড়ের প্রতিবেশী রক্তাক্ত মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনা তলব করা হয়েছে। এগুলো আপনারা জানেন। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইন্টারনেট বন্ধ, ঢাকায় মেট্রো বন্ধ। দেখুন, বাংলাদেশের এই রক্তাক্ত পরিস্থিতি নিয়ে কাল যা বলেছিলাম আজও তাই বলছি। এই তরুণ ছাত্রছাত্রীদের ওই রক্তাক্ত দেহগুলো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না, জানেন তো। তাজা রক্ত সব এরকমভাবে ঝরার কি দরকার? কেনই বা ঝরাবে? এই পরিস্থিতি বদলে যাক, বাংলাদেশে দ্রুত শান্তি ফিরুক, স্বাভাবিক জীবনযাপন ফিরে আসুক, এটাই প্রার্থনা করি। দেখুন, ওপারের বাঙালিদের প্রতি এপারের বাঙালিরা সত্যিই সহমর্মী। তাদের পাশে থাকায় আমরা বিশ্বাস করি। আমরা অ্যাকচুয়ালি ওই বললাম না, বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস রাখি। কিন্তু কতক্ষণ রাখি বলুন তো? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার দেশের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ না ক্ষুণ্ণ হচ্ছে। দেখুন, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তরতাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এই রক্ত স্নানে ইতি চাইব, কিন্তু তার সঙ্গে এটাও বলবো, তরুণ আবেগকে শিখণ্ডী করে এক শ্রেণীর ভারত বিরোধী শক্তি নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে, আর আমরা তা দেখেও প্রতিবাদ করব না। এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন। ভারতীয় হিসেবে সতর্ক থাকা, প্রতিবাদ করা আমাদের কর্তব্য। আর সেই কর্তব্য পালন করতে গিয়ে যদি কারোর কাছে অপ্রিয় হতে হয়, কিচ্ছু এসে যায় না, আমরা রাজি আছি। যদি কেউ রিগ্রেসিভ বলেন, বলবেন। ওই ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোথাও গিয়ে আমরা প্রোগ্রেসিভ হতে পারবো না, এই দায় আমাদের নেই। দেখুন, বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে সম্পূর্ণ অকারণে যেভাবে ভারতকে টেনে আনা হচ্ছে, সেটা দেখে কিন্তু জাস্ট চুপ করে থাকা যায় না। বাংলাদেশের একটা পোস্টার আমাদের সামনে এসছে, আপনাদের সামনেও তুলে ধরেছি। ছাত্ররা যদি রাজাকার, দেশটা কার? ইন্ডিয়ার। আচ্ছা, এর মধ্যে ভারত কোত্থেকে এলো? এর মধ্যে ভারতকে টেনে আনা কেন? আর ছাত্র আন্দোলনের সঙ্গে অনাবশ্যক এই ভারতকে জুড়ে দেওয়ার উদ্যোগটা কে নিচ্ছে বলুন তো? এটা তো শুভবুদ্ধির কাজ হতে পারে না। খেয়াল করে দেখুন, এত কিছুর মধ্যে ভারত এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, এমন কিছু বলেনি, এমন কিছু করেনি যাতে পরিস্থিতিটা আরও বেশি অন্যদিকে টার্ন নেয়। দেখুন, আমরা প্রাথমিকভাবে গোটা বিষয়টার মধ্যে, এই প্রতিবাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আবেগ দেখছিলাম, একটা যুক্তি দেখছিলাম। কিন্তু তার মধ্যে এই পোস্টারগুলো, এটা একটা দেখালাম, এরকম অসংখ্য পোস্টার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে, জানেন তো। এগুলো সোজাসাপটা ব্যাপার নয়। বাংলাদেশের নির্বাচিত স্বাধীন সার্বভৌম সরকার রয়েছে। বাংলাদেশের মানুষই এই সরকার নির্বাচন করেছে। সেখানে ভারত কোথায়? আমরা কি করেছি? মুক্তিযুদ্ধের কোটা বিরোধী আন্দোলন চলছে, চলুক, কিন্তু এতে ভারতের ভূমিকা কোথায়? ওই কোটা কি আমরা তৈরি করেছি? হ্যাঁ, ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। এই মুক্তিযুদ্ধ ভারত জিতে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছে। জেনেভা কনভেনশনের যা নির্দেশ, সেটা অক্ষরে অক্ষরে মেনে পাকিস্তানকে আমরা আত্মসমর্পণ করিয়েছি। আত্মসমর্পণকারী 93,000 পাক সেনাকে নিরাপদে ভারতে নিয়ে এসেছে ভারতীয় সেনারা, সসম্মানে ক্যাম্পে রেখেছেন। আর তারপর সিমলা চুক্তির পর পাকিস্তানের মানুষকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। সমস্তটা ওই জেনেভা কনভেনশন মেনে আমরা নিয়ম মানি। দেখুন, ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকার এই যে মুক্তিযোদ্ধা কোটা,
সেটা এনেছে। ওই বললাম, তাতে তো ভারতের ভূমিকা ছিল না, সেদিনও ছিল না, আজও নেই সেটাকে চালু রাখার পক্ষে। তাহলে এই সমস্ত বিষয়ে ভারতকে টেনে আনা কেন? দেখুন, ক্রিকেট খেলা নিয়ে বললাম না, যে সমস্ত ব্যঙ্গ বিদ্রুপ ভেসে এসছে, আমরা সেগুলো হাসি মুখে সহ্য করেছি, ধরে নিয়েছি। হেরে গেছে, গায়ে লেগেছে, কি করবে, কোথাও গিয়ে ঝাল মেটাচ্ছে, ঠিক আছে, এটা হয়। চন্দ্রযানের সাফল্যের পরেও এই ধরনের প্রচুর নেতিবাচক মন্তব্য এসছে, আমরা পাত্তা দিই, গ্রাহ্য করি। কিন্তু যেখানে ভারতের লেশমাত্র যোগ নেই, বাংলাদেশের সেই অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে কেন দায়ী করা হচ্ছে? তার মানে কি, ভারতকে ভিলেন করা যাদের এজেন্ডা, তারা কি এই ছাত্র বিপ্লবের আগুনে নিজেদের হাত সেঁকে দিচ্ছে, নাকি এই ছাত্র বিপ্লবের আড়ালে একটু একটু করে ডালপালা মেলছে সেই সমস্ত ভারত বিরোধী শক্তিগুলো? কোথাও গিয়ে যাদের আমরা সবসময় ভারতের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকতে দেখি, বর্তমানে আপনারা তো জানেন আমাদের প্রতিবেশীরা কি অসাধারণ সব প্রতিবেশী। ওপাশে পাকিস্তান, এপাশে চীন, কারোর আর প্রতিবেশীর উন্নতি কি আর ভাল লাগে? ভারতের উন্নতি তাদের কারোর পছন্দ হচ্ছে না, আমরা জানি। তারা চান আমাদের দেশটাও একটু অশান্ত হোক, ওখানকার আগুন এখানে লাগুক, এটা তারা চান। কম চেষ্টা তো হয় না, কাশ্মীর দিয়ে হচ্ছে, এবার হয়তো অন্য দিক থেকে হবে। দেখুন, গোটা বিষয়টা যেভাবে অন্যদিকে টার্ন নিচ্ছে একটু একটু করে, তাতে আমাদেরও কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটু খতিয়ে দেখার প্রয়োজন হয়েছে। কোন কূটনৈতিক পরিস্থিতিতে আন্দোলনের মধ্যে এই ভারত বিরোধী একটা জিগির তোলার চেষ্টা শুরু হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। মানে আন্দোলন শুরুর ঠিক আগে বাংলাদেশকে কেন্দ্র করে এশিয়ার কূটনৈতিক পরিস্থিতি ঠিক কী ছিল, সেটা একটু বুঝে নিলে এই কেন ভারতকে অহেতুক গোটা পরিস্থিতির মধ্যে টেনে আনা হচ্ছে, এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে, সেটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। বিনা মেঘে যেমন বজ্রপাত হয় না, তেমনি উপলক্ষ ছাড়া কোনো আন্দোলন দানা বাঁধে না। হঠাৎই হাজার হাজার ছাত্র বাংলাদেশের রাস্তায়, হঠাৎই দেশ জুড়ে কারফিউ, হঠাৎই ইন্টারনেট বন্ধ, হঠাৎই মেট্রো পরিষেবা বন্ধ, হঠাৎই সেনা তলবের মতো পরিস্থিতি। হঠাৎ করে এত কিছু ঘটে গেল হয়তো নয়। আগুন কি থেকে লাগলো তার তদন্ত না হয় আগুন নেভার পর করা যাবে, কিন্তু আগুন জ্বলে ওঠার আগের আন্তর্জাতিক পরিস্থিতিটা বুঝে নিতে তো অসুবিধা নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22শে জুনের দ্বিপাক্ষিক বৈঠকে 10টি মৌ স্বাক্ষর হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রেল ট্রানজিট। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল যোগাযোগ পৌঁছে দিতে বাংলাদেশের মধ্যে দিয়ে একাধিক রুটে ট্রেন চালাতে চায় ভারত। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ওপর নির্ভরতা কমাতেই এই সিদ্ধান্ত। কিন্তু মৌ স্বাক্ষরের খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই রে করে ওঠেন সে দেশের বুদ্ধিজীবীদের একাংশ। বিরোধী দল বিএনপি তাতে সুর মেলায়, আর বাংলাদেশের নেট নাগরিকরা নেতিবাচক প্রচারে নেমে পড়েন। বাংলাদেশে প্রচার শুরু হয়, রেলপথ বিছিয়ে ভারত বাংলাদেশের জমি দখল করতে চাইছে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে, বাংলাদেশে অর্থনৈতিক উপনিবেশ তৈরি করতে চাইছে। ঠিক এই আবহাওয়াতেই পূর্ব নির্ধারিত বেজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অল্পই কথা বলেছেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে দেওয়া হয় চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়ানকে। দুদেশের মধ্যে 21টি চুক্তিও সই হয়, কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই হাসিনা ঢাকায় ফিরে আসেন। সফর কাটছাঁট করার কারণ হিসেবে দেখানো হয় হাসিনার মেয়ের অসুস্থতাকে, যদিও কূটনৈতিক মহলের খবর অন্য। বাংলাদেশকে $500 কোটি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল চীন। বাস্তবে $13 কোটি 70 লক্ষ সামান্য সহযোগিতা করা হয়। শি জিনপিং হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের বেশি কিছু করেননি। হাসিনার সঙ্গে কথা বলতে এগিয়ে দেওয়া হয় কম গুরুত্বপূর্ণ মন্ত্রীকে। চীনের বিদেশ মন্ত্রী হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনই বোধ করেননি। এই পরিস্থিতিতেই ঢাকায় ফেরেন শেখ হাসিনা।
বাংলাদেশে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তবে এই আগুনকে হঠাৎ বলা যায় কিনা তা নিয়ে এখনও পররাষ্ট্র বিশেষজ্ঞদের মনে সংশয় রয়েছে। দেখুন, বাংলাদেশে ফিরেই সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলেন যে তিস্তা প্রকল্প বাস্তবায়িত করার আগ্রহ চীন আর ভারত দুদেশই দেখিয়েছে, কিন্তু তিনি চান ভারতই প্রকল্পটা করুক। কারণ ভারত তিস্তা জলবন্টন চুক্তিটা এখনও বাস্তবায়িত করতে পারেনি। ভারতের হাতে যদি প্রকল্প থাকে তাহলে এই জলবন্টন চুক্তির বাস্তবায়ন মসৃণ হবে। তার দিক থেকে এটা একটা অত্যন্ত সহজ সরল কিন্তু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত। কিন্তু দেখুন, তারপরই বাংলাদেশে অশান্তি শুরু হয়ে যায়। হাসিনা যখন চীনে ছিলেন তখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলপথ সম্প্রসারণের বিরোধিতায় আগ্রাসী প্রচার চলেছিল। আমরা দেখেছি সেই প্রচার। বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ট্রেন নিয়ে যেতে চায় ভারত। অবশ্যই এতে ভারতের স্বার্থ রয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে আমাদের রেল দূরত্ব এতে কমে যাবে, ঠিক, কিন্তু তাতে বাংলাদেশের স্বার্থহানি হবে এটা কে বলল? ভারতীয় রেল বাংলাদেশের মধ্যে দিয়ে গেলে যে পরিকাঠামো তৈরি হবে সেটা তো বাংলাদেশেই তৈরি হবে। ওই রেল লাইন দিয়ে তো বাংলাদেশ নিজের ট্রেনও চালাতে পারবে, তাতে তাদের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এটা বাস্তব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্টার ঘুরছে ভারতের একটা রেল ইঞ্জিনকে বাংলাদেশিরা সর্বশক্তি দিয়ে রুখছেন। আচ্ছা, বাংলাদেশে যে রেল ইঞ্জিনগুলো গাড়ি টানছে সেগুলো তো বেশিরভাগই ভারত থেকে যাওয়া, কারণ ভারতের রেলের বৈদ্যুতিকরণ প্রায় সম্পূর্ণ, ডিজেল ইঞ্জিন লাগে না। তাই বাংলাদেশকে সেগুলো বন্ধুত্বের খাতিরে, বন্ধুত্বের স্মারক হিসেবে বিনামূল্যে দেওয়া হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল এক্সপোর্টে বিশ্বের দ্বিতীয়। টেক্সটাইলে বাংলাদেশের সব থেকে বেশি কর্মসংস্থান হয়, সব থেকে বেশি বিদেশি মুদ্রা তাদের রোজগার হয় ওই টেক্সটাইল থেকে, বস্ত্রশিল্প। কিন্তু বাংলাদেশে বস্ত্র বয়নের ৮০% কাঁচা মাল আসে এই ভারত থেকে। বাংলাদেশের এক সাংসদই সে দেশের এক টেলিভিশন সাক্ষাৎকারে এই হিসেবটা দিয়েছেন।